TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গণবিতাড়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে বলে নিশ্চিত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের প্রতিক্রিয়ায় এসব তথ্য নিশ্চিত করেন ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোম্যান জানিয়েছেন, এই প্রেক্ষিতেই তিনি কথা বলেছেন। পরিকল্পনাটি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে মার আল লাগোতে যাচ্ছেন তিনি। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ একটি পুরনো বিতর্ককে আবারও সামনে এনেছেন। সেই বিতর্ক হলো, নারীরা কি ফ্রন্টলাইনে যুদ্ধ করে দেশের সেবায় নিয়োজিত হতে পারবেন? ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক হেগসেথ বলেছেন, পুরুষ এবং নারীর আগে তিনি বলেছেন, নতুন করে প্রসঙ্গটি সামনে এসছে, একসঙ্গে কমব্যাট ইউনিটে কাজ করা উচিত নয়। তার মতামত হচ্ছে এইটা, অর্থাৎ তিনি যদি ডিফেন্স সেক্রেটারির দায়িত্ব পালন করেন তাহলে এই যুদ্ধক্ষেত্রে নারীদের মোতায়েন নিয়োগ বন্ধ হতে পারে, এরকম আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে যেটি এসছে আজকের আলোচনায়, ভারতীয় পত্রিকা দ্য হিন্দু কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়টি এর মধ্যে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করেছেন তিনি, বিশেষ করে বিএনপির দিকে। তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় না বা চায়নি বলেও জানান তিনি। তার সাক্ষাৎকারটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এদিকে আশার সংবাদ হচ্ছে, জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। কমিশনের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নোয়াবের সচিব আখতার হোসেন খান, সাংবাদিক সৈয়দ আবদুল আহমেদ, সাংবাদিক ফাহিম আহমেদ, সাংবাদিক জিমি আমির, মোস্তফা সবুজ সাংবাদিক, তিনি বগুড়া ভিত্তিক সাংবাদিক, টিটু দত্তগুপ্ত এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এই সব বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন, এই মুহূর্তে যুক্ত আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, তাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আমরা শুরুতেই আমেরিকা প্রসঙ্গে আলোচনা করতে চাই, যে কর্মসূচি এজেন্ডা, তার নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ এবং প্রধান এজেন্ডা বলা যায় ইমিগ্রেশন। সেটার একটি অংশ হচ্ছে দেশ থেকে অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করে দেওয়া, মাস ডিপোর্টেশন। বেশ একটা ফ্রেজ, এই ফ্রেজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সারা দেশে আমেরিকায়। আমরা ডোনাল্ড ট্রাম্প যদি বলছেন যে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন, এরকম দৃষ্টান্ত এই দেশের ইতিহাসে আর কীরকম দেখেছেন? এই উদ্যোগকে কিভাবে দেখছেন আপনি? এই উদ্যোগটা তো তিনি বারবার ঘোষণা করেছেন এবং আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি উল্লেখ করে উত্থাপন করছেন আলোচনার জন্য। এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে এবার পুনর্নির্বাচিত হলেন প্রেসিডেন্ট পদে, সেটা অন্যতম প্রধান কারণ অর্থনীতি ছাড়াও এই ইমিগ্রেশন, যে অবৈধ ইমিগ্রেন্টদের ব্যাপারে তিনি যে আতঙ্ক তৈরি করেছেন অথবা উদ্বেগ যুক্তরাষ্ট্র তৈরি করেছেন, এবং যুক্তরাষ্ট্রের জনগণের ব্যাপক অংশের মধ্যে এই বেশি পরিমাণে অবৈধরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, আশ্রয় প্রার্থনা করছে এবং অবৈধতে যুক্তরাষ্ট্র ভরে গেছে, এই ধরনের একটা ধারণা প্রচলিত হয়ে গেছে এবং উদ্বেগ হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য, যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ইত্যাদির জন্য, এবং অপরাধ প্রবণতার বেড়েছে। এই সমস্ত চিন্তায় এইটা একটা কারণ, তার জনপ্রিয়তা এবং ভোট বেশি পাওয়ার। অর্থনীতি আরেকটা প্রধান কারণ ছিল। যাই হোক, ফলে তিনি যে কমিটমেন্ট করেছেন এবং সেটাকে এখন ফ্রেশ আউট করছেন, সেটা হচ্ছে আগেও তিনি বলেছেন সামরিক বাহিনীকে ব্যবহার করবেন
এই অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ধরতে, পাকড়াও করতে অভিযান চালিয়ে তারপর তাদেরকে বিদেশে মানে বহিষ্কার করা হয় দেশ থেকে। যুক্তরাষ্ট্রে মোটামুটি একটা হিসাব হচ্ছে সরকারি এবং বেসরকারি দুই অর্থ 1,10,00,000 থেকে 1,20,00,000 অবৈধ অভিবাসী আছে, তো এদেরকে বহিষ্কার করা হবে। এখন এ সম্পর্কে নানা ধরনের তথ্য আছে। অবৈধ অভিবাসীরা আমি একটু যুক্তরাষ্ট্রে কি কাজ। ইয়েকে স্বাগত জানিয়ে রাখি, এই মাফ মিসবা, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আচ্ছা আচ্ছা, উনি টেকনিক্যাল কারণে আবারও তাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনি শুরু আবার বলুন। হ্যাঁ, তো গুলো তো আছে। এখন এরা কি করে? এরা কি সবাই বেকার বসে বসে বেকার ভাতা খাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার থেকে? না, মোটেই না। এরা অবৈধ যারা আছে তারা এমনকি অনেক সময় অবৈধ থাকার কারণে চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত যায় না, অনেক সময় সাফার করে তারা। কারণ তাদের ভয় ওখানে চিকিৎসার জন্য গেলে হাসপাতাল কর্তৃপক্ষ, ইমিগ্রেশন অথরিটিকে বলে দেবে, তারা ধরা পড়ে যাবে। এই অবস্থা। তারা কি করে? বেশিরভাগ তারা অবৈধ কিন্তু নানা ধরনের কাজকর্ম করে তারা রুজি রোজগার করে তাদের নিজ নিজ দেশের অর্থ পাঠায়। আবার অনেকের পরিবার আছে এখানে, তাদেরকে সাপোর্ট করে। এটা একটা দিক। অন্যদিক হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র সরকারকে, অধিকাংশ যারা কাজ করে যুক্তরাষ্ট্র সরকার তাদের আয়ের উপরে ইনকাম ট্যাক্স, তাদের এমপ্লয়াররা চাকরি যারা দিয়েছে তারা তাদের ইনকাম ট্যাক্স মানে ট্যাক্সের অঙ্কটা বেতন থেকে কেটে নেয়। ফলে সেটা যুক্তরাষ্ট্রের রাজস্বতে ইনকাম হয়। 1,10,00,000 লোক যদি বছরে 11 মিলিয়ন লোক যদি $1,000 করে সরকারকে দেয় তাহলে $11 বিলিয়ন হয়। যাই হোক, আরো অনেক বেশি যুক্তরাষ্ট্র সরকার ট্যাক্স হিসাবে এদের থেকে পায়। তারপরে যেই টাকাটা তারা এই দেশে আর্ন করে তার কমপক্ষে 50 ভাগ, সম্ভবত 75 ভাগ তারা এই দেশে খরচা করে। তার মানে এই দেশের খরচা করা মানে সেটাও এই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এগুলো হলো বিভিন্ন এই প্রসঙ্গ। আরেকটা জিনিস হচ্ছে এই অবৈধ বেশিরভাগ যারা অবৈধ, এদের মধ্যে ইমিগ্রেন্টদের মধ্যে অবৈধ যাদেরকে বলা হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রে এমন সব সেক্টরে কাজ করে, যেমন কনস্ট্রাকশনে এবং অন্যান্য যা করে, যেটার অন্যান্য কৃষ্ণাঙ্গ বা অন্যান্য বৈধভাবে যে সমস্ত হিস্পানিক, ল্যাটিন আমেরিকান আছেন, আমেরিকান, তারা এগুলা করতে চান না। এরা ঠেকায় পড়ে সেগুলো করে, আর এবং কম বেতনে করে। যে বেতন ন্যায্য তারা পাওয়ার কথা, এমপ্লয়াররা তাদেরকে সেই বেতন দেয় না, ঠকায়। তাদেরকে ইউনিয়ন করতে দেওয়া না, ভয় তারা ইউনিয়ন করে না, ট্রেড ইউনিয়ন নাই তাদের। যাও, তারা যে কাজ করে একটা প্রধান সেক্টর হচ্ছে ফার্ম, কৃষি খাতে কাজ করে। যে ধরা যাক ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাষ্ট্রের মানে কৃষি খাতে যে সমস্ত দ্রব্য, যুক্তরাষ্ট্র প্রায় $100 বিলিয়ন কাছাকাছি কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে। কৃষি পণ্যের মধ্যে অবশ্য এই শস্য রপ্তানি করা, গম ইত্যাদি, গম এবং কর্ন, এই দুইটার বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় হয়। কিন্তু এই দুটো ছাড়া অন্যান্য ভেজিটেবল, নাটস ইত্যাদি ম্যাক্সিমাম তৈরি হয়। সিঙ্গেল লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট। এবং যুক্তরাষ্ট্র থেকে যে এক্সপোর্ট যেটা হয় $100 বিলিয়ন মতো, তার ভিতরে অন্তত $18 বিলিয়ন সম্ভবত ক্যালিফোর্নিয়া থেকে এক্সপোর্ট হয় বিদেশে, প্রডিউসটা। যুক্তরাষ্ট্রে এখন যদি ওটা যুক্তরাষ্ট্রের ভেজিটেবল, ফ্রুটস এবং নাটস এগুলা যদি প্রোডাকশন ফল করবে, এদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে কৃষি ক্ষেত্রের কৃষি খামারের কর্মী পাওয়া খুব দুষ্কর হবে, খুবই দুষ্কর হবে। 1, 2 নম্বর হচ্ছে খামারওয়ালারা তো এদেরকে কম বেতনে খাটাচ্ছে। এখন যেই মুহূর্তে ইলিগাল গুলাকে তাড়িয়ে দেওয়া হবে, তখন হবে কি, যারা যদি কাজ করতে আগ্রহী হয় তাদেরকে অনেক বেশি বেতনে ওখানে রাখতে হবে। বেশি বেতন রাখলে তাদের মানে যেই উৎপাদন খরচা বাড়লে সেই উৎপাদন খরচা হিসাবে তারা বাজারে ওটা পাইকারদেরকে সাপ্লাই করবে, পাইকারি সাপ্লাই করবে। তখন দ্রব্যমূল্য এমনি বাড়বে। দুটা কারণে দ্রব্যমূল্য বাড়বে ওই সমস্ত দ্রব্যের। একটা হচ্ছে প্রোডাকশন এনাফ হবে না, প্রয়োজন মতো প্রোডাকশনে অনেক ঘাটতি হবে, তার কারণে বিদেশ থেকে আমদানি করতে হবে। বিদেশ থেকে আমদানি করতে গিয়ে মানে দ্রব্যমূল্য বাড়বে, সেই সমস্ত শস্যের জিনিসপত্রের এখানকার ক্রেতা ভোক্তা যারা, তাদের খরচা বাড়বে। এই এক। যুক্তরাষ্ট্রে যেটা উৎপাদন হবে সেটারও তখন দাম বাড়বে, কারণ উৎপাদন খরচা বাড়বে। এই যারা বৈধ তাদেরকে নিয়োগ করলে তাদেরকে বেশি বেতন দিতে হবে।
এই সমস্ত ক্ষেত্র সবকিছু যদি অ্যাড করা হয় আলটিমেটলি একটা চাপ যুক্তরাষ্ট্রের জনগণের উপরে বিরাট প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু এর আগে কখনো যুক্তরাষ্ট্রের নিয়ম নাই আভ্যন্তরীণ ক্ষেত্রে সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে ব্যবহার করা। সামরিক বাহিনী হচ্ছে বহিঃশত্রুর বিরুদ্ধে রাষ্ট্রকে রক্ষার জন্য। তৃতীয় বিশ্বের অনেক দেশে কথায় কথায় সেনাবাহিনীকে অভ্যন্তরীণ ব্যবহার করা হয়, কিন্তু নর্মালি এটা করার নিয়ম নাই, দেশে করে না। এবার তিনি যদি করেন এটা একটা নিয়মের ব্যতিক্রম হবে, এবং নিয়মের ব্যতিক্রম হওয়া ছাড়াও এটাতে করে আরেকটা হচ্ছে মানে এটা করা হলে যুক্তরাষ্ট্রের যে মানে আর্মির মোরাইলে অনেক মনে করছেন যে এফেক্টেড হবে। তারা এই ইলিগালদেরকে, তারও মানবিক কারণ, যেমন গাজায় যে সমস্ত ইসরায়েলি সৈন্য যুদ্ধ করছে, হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে, তাদের কিছু কিছু আত্মহত্যা করছে, কারণ তাদেরকে যে মানবিক কাজ করানো হয় সেই চিত্র দেখে তারা বিমর্ষ হয়ে পড়ে। মানে তেমনি ভাবে এই দেশেও মানবিক ভাবে লক্ষ লক্ষ লোক এদের দ্বারা বহিষ্কার হচ্ছে, ওদের পরিবার আছে, ওদের এই যখন দেখবে তখন সেটা একটা মানসিক প্রতিক্রিয়া। ফলে ওভারঅল মানে প্রতিরক্ষার ইন্টারেস্টের দিক থেকে, রাজস্বের ইন্টারেস্টের থেকে, লোকের ইন্টারেস্ট, সব দিক থেকে বিবেচনা যদি আদেশ দেন সেনাবাহিনীকে তো সেই আদেশ প্রতিপালন করতে হবে, বাধ্য, তারা বাধ্য। এটা উনি কমান্ডার ইন চিফ, যুক্তরাষ্ট্রের মানে কমান্ডার ইন চিফ, যেটা আমাদের দেশে বলে সুপ্রিম কমান্ডার, আমাদের দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক, তিনি সর্বাধিনায়ক, তিনি আদেশ দিলে সেটা তারা পালন করতে বাধ্য। আমি স্বাগত জানাই এই মুহূর্তে মাহফুজ মিসবাহ-উদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, রাইট? এখন আমরা যেটি মাস ডিপোর্টেশনের যে ঝুঁকি এতদিন আমরা দেখছিলাম, এখন ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলেন, সেই টুইটে তিনি বললেন যে এবার তিনি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তিনি সামরিক বাহিনীকে ব্যবহার করবেন এই কাজে। তো এই বিষয়ে আলোচনা করছি। তো এই প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইবো। আপনার সংগঠন আছে আসাল, আসালের মেম্বারদের মধ্যে কি এরকম কেউ এফেক্টেড হতে পারে? আমি সেটাই বলবো, পুরোপুরি বিষয়টাকে এভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি হি ক্যান কল, সে যে কোনো সময় ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করার আগে তার দরকার ছিল ইমার্জেন্সিকে ডিফাইন করা। আনফরচুনেটলি ট্রাম্পকে আমরা চিনি, 4 বছর দেখেছি, এখন আবার দেখব। ট্রাম্প কখনো কোনো আইন মানে না। যেমন এই যে সে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে কারেন্ট প্রেসিডেন্টের সাথে তার একটা ট্রানজিশন টিমের যে একটা চুক্তি লেখা, চুক্তি স্বাক্ষর করা, সে হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সাথে দেখা করে আসছে, কিন্তু সেটা সে সাইন করে নাই এবং সে করবে না। এই যে তার ভায়োলেশন দিয়ে শুরু হয়েছে, তার আগামী 4 বছর ভায়োলেশনেই যাবে, এবং 4 বছর পরে তাকে বাইর করা যায় কিনা আমার সন্দেহ আছে, শুধু ভায়োলেটই করবে। তবে এখন প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি সে ডিক্লেয়ার করবে দুইটি কারণে। একটা হচ্ছে সে প্রথম থেকেই ইলেকশনের আসলে তার জয়লাভ করার কতগুলি যে কারণ, এটা এর মধ্যে একটি, যে সমস্ত ইমিগ্রেন্টদেরকে, বিশেষ করে আনলিগাল যারা বলে, তারা বলে, আমরা বলি আনডকুমেন্টেড, 10 মিলিয়ন বাইডেন আমলে ঢুকছে, আর আগে 12 মিলিয়ন ছিল, টোটাল 22 মিলিয়ন, হুইচ ইজ ওভার 2 কোটি লোককে সে বাইর করার প্ল্যান। এখন 2 কোটি লোককে বাইর করতে গেলে $880 বিলিয়ন দরকার, আর অসংখ্য সাপোর্ট সিস্টেমের দরকার। তো আমেরিকার মূল আর্মির সংখ্যা হচ্ছে 1.3 মিলিয়ন। He can bring that 1.3 million, that will give him enough forces. I think recently he also mentioned he's going to bring National Guard. So United States has around 434,600 National Guard. So this will give him 1.7, 1.8 million manpower to do this job. The question is, can he do this? I don't think so. He will not be able to do the way he's saying, because every state, out of 50 states, 32 states are Republican governor. The remaining states are Democrat, 22 of them. I don't think he can so easily enter into Democratic states. The reason will be, again,
within the state, they have their own law, rules, regulation. They can even sue the federal government. That case can go next few years. Even আপনারা জানেন কিনা তার ফার্স্ট টার্মে ACLU কয়েকবারই তাদেরকে সু করছে। ইভেন যে এই বিচারকগুলি সে অ্যাপয়েন্টেড দিছে তাদের কাছেও তার গভর্নমেন্ট তখন লস্ট করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এতে আমাদের কমিউনিটির যে বিরাট ক্ষতি হবে সেটা নিয়ে আমার প্রশ্ন। আমার হিসাব মতে বাংলাদেশি প্রায় 3 লক্ষর মতো লোক as of today undocumented এবং whatever they call illegal. Especially last few years, lot of people came through Mexico. Even last year alone, through the embassy, came 13,600 students in this country. Those students came in this country, but 90% of them does not go to school. Though they said they are coming for school, they are now working and hiding. So the effect will be on Bangladesh people. বাংলাদেশি 3 লক্ষ লোকের মতো এফেক্ট হবে। তো এর ভিতরে যাদের কোন রকম ক্রিমিনাল কেস আছে, আপনারা শুনে থাকবেন যে জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক এবং চার্চ ম্যাকডোনাল্ডে অনেক বাঙালি পায়ে কড়া নিয়ে হাঁটতেছে। তো উনাদের আর বেশি দিন হাঁটা লাগবে না, ভেরি সুন ওইসব লোকদেরকে বাইর করবে প্রথম ব্যাচ। তারপরে ধরেন যারা কমপ্লিটলি ইলিগেল, কোন রকম আইন কানুনের বিরুদ্ধে কাজ হয়েছে বা আইন কানুনের বিরুদ্ধে তারা কোনো অংশগ্রহণ করছে, even university students, those who participated in the rally, they are looking into those. So I think these things is going to start from day one. কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, যাদের কথা বলে যদি তারা এই নিউ ইয়র্কে থাকে, ডেমোক্রেটিক স্টেটে, ব্লু স্টেটে, সেটা কি সম্ভব? এটাই বলতেছি। তখন সে কি করবে? সে সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে এখন তার হচ্ছে 6-3, 6 জন রিপাবলিকান আর কনজারভেটিভ, 3 জন হলো ডেমোক্রেট। তো সুপ্রিম কোর্টে যাইতে আসতে তার হয়তো মাস 6 লাগে, কিন্তু হি ক্যান রিচ দেয়ার বিকজ দে আর অলরেডি ক্রিমিনাল, দে আর অলরেডি ডিড সামথিং রং, whether they proven guilty or not. তো এটার থেকে এখন আইডিয়াটা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন সমস্ত জাতির জন্য, আমেরিকার জন্য একটা ন্যাক্কারজনক সিচুয়েশন। আমার মনে হয় মোহাম্মদুল্লাহ ভাই এক্সপ্লেন করছেন, এই যে কৃষি পণ্য যারা করে আমেরিকা, এখানে 10 মিলিয়ন লোকের দরকার তাদের প্রতি 5 বছর অন্তর। তাদের 3 মিলিয়ন লোকের দরকার শুধুমাত্র ট্রাক ড্রাইভার, ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, ফল পাকড়ায়া। যদি সুপ্রিম কোর্ট রায়ও দেয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, সেই সুপ্রিম কোর্টের রায়ও কি একটা ব্লু স্টেটে বাস্তবায়ন সম্ভব জোর করে? তখন সম্ভব, কারণ যখন এটা তখন ফেডারেল ল হয়ে গেল। ফেডারেল লর কারণে আমরা তো দেখেছি, ধরো যাক গর্ভপাতের একটা আদেশ ছিল রো ভার্সেস ওয়েড, সেই আদেশ তো সব স্টেট প্রতিপালন করেনি, মানে এটা ব্লু স্টেট গুলো ডিফাই, ক্যালিফোর্নিয়া বলেন, নিউ ইয়র্ক বলেন, এরকম স্টেট গুলো ডিফাই করেছে। বাট ডিফাই করছে, দে ওয়েন্ট টু ব্যাক টু देयर স্টেট অ্যাসেম্বলি এন্ড সিনেট এন্ড প্রুভ দ্যাট এন্ড দেন মেড দি স্টেট ফ্রি অফ ফেডারেল ল। So you have to revive those things as soon as Supreme Court does that. তো একই ভাবে তো এদের ক্ষেত্রেও একই প্রসেস ফলো করতে পারে ব্লু স্টেট গুলো, রাইট? Yes, করতে পারবে, sure. ওই 22টা স্টেট they can do those things. রাইট। আমরা জি এখন বিষয়টা হচ্ছে এই যে একটা দমন নীতির ব্যাপারে তার যে চিন্তা চেতনা, সে দেখেন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তারা সবাই ইমিগ্রেশনের বিরুদ্ধে। Even Homeland Security, Governor Kristi Noem, she is dead against the immigrant. So she is the now Homeland Security. Then Border Justice Tom Omar, who is always against the immigrant people. Right. So the people that he's appointing, they themselves are very damaging to the immigration, to the immigrant, to the foreigners, to the migrant. This is the problem. তো আমরা মনে করি যে আগামী 4 বছরের যে আইন কানুন যত কিছুই তারা করবে, যত রকম পুলিশ, যত রকম ন্যাশনাল গার্ড, যত রকম আর্মি, আই ডোন্ট নো হাউ মাচ আর্মি উইল বি ইনভলভড, এন্ড অলসো দে আর ডুইং এ কোর্ট মার্শাল ফর সাম অফ দি আর্মি জেনারেলস এন্ড আদার্স। আই ডোন্ট নো whether you saw that. It is also in the New York Times that they will have a court martial to bring into justice for those generals
who listen or who worked with Biden in Afghanistan, in any other place where they think that they failed, they are discharging their duties. ওকে, আমি একটি কথা আপনার কথাটা রিফ্রেশ করে বিরতিতে যাব। সেটি হচ্ছে বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে 3 লাখ বা 300,000 অবৈধ, রাইট? জি, তারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় ঝুঁকিতে পড়বে, রাইট? আমরা মনে করি। ধন্যবাদ আসাল প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট। আমরা একটি বিরতি থেকে ফিরে আসি, তারপরে বাংলাদেশ প্রসঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের 2-1 মেম্বারকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সে প্রসঙ্গে আলোচনা করতে পারি। বাংলাদেশ প্রসঙ্গ তো থাকছেই। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরই ফিরে আসছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, প্রথমে এবার জানতে চাইব যে ক্যাবিনেট সদস্য যারা হয়েছেন, মনোনীত হয়েছেন, তার মধ্যে দেখছি 2 জন সদস্য, একজন ম্যাট গেটস আর একজন পিট হেগসেথ। দুজনের বিরুদ্ধেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ ছিল আগে সে বা আছে সেই একই ধরনের অভিযোগ। তারা সেক্সুয়াল মিসকন্ডাক্ট করেছেন এবং সেই জন্য তারা এই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য অর্থ দিয়েছেন এই ভিকটিম বা অপর পক্ষকে। এবং আর পিট হেগসেথ তো একটু একটি সরেশ, তিনি বলছেন যে যুদ্ধক্ষেত্রে নারীরা অংশ নিতে পারে না বা তাদের ওই সক্ষমতা নেই, এরকম কিছু একটা বলছেন। এইটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ক্যাপাসিটির লোকজনকে তিনি নিয়োগ দিয়েছেন, এটাকে কিভাবে দেখছেন আপনি? আমেরিকা কি পিছনে চলে যাচ্ছে নাকি? না, তিনি যে ধরনের মতবাদ পোষণ করেন, তিনি খুব এক্সট্রিম, চরম মত তার অধিকাংশ বিষয়, এবং ফলে তিনি সেই ধরনের মতের সাথে সঙ্গতিপূর্ণ যাদের মত সেই ধরনের লোকজনকে বিভিন্ন স্থানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি একটুখানি আবার ডিপোর্টেশন ইস্যুতে সামান্য কথা আমার নিজের ধারণা, মাফ সাহেব খুব ওয়েল ইনফর্ম পারসন, আই রেসপেক্ট হিম গ্রেটলি, কিন্তু আমার ধারণা বাংলাদেশি কয়েক হাজার বেশি ইলিগাল নেই। যাই হোক, এটা নিয়ে আমরা অনলাইনে বিতর্ক করবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মধ্যে হয়তো একটা এত বড় পপুলেশন, কয়েকশো তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ অভিযোগ থাকতেই পারে, কেউ 2-4 জন, কয়েকজন হয়তো জেলও ভুগেছে, কিন্তু সেই রকম মানে বাংলাদেশি কমিউনিটিতে কিছু লোক ডিপোর্ট যে হবে না তা না, কিন্তু এত আতঙ্ক সৃষ্টি হওয়ার মতো কারণে এবং এত বেশি লোক আমাদের কমিউনিটিতে অবৈধভাবে থাকে, এটা আমরা বলে আমাদের কমিউনিটিকেও বিপন্ন করব না, এবং এটা সত্যি মানে অপলাপ মাত্র। এটা 3 লক্ষ যদি অবৈধভাবে থাকে না, 3 লক্ষ যদি অবৈধ থাকে। এই মুহূর্তে মিসবাউদ্দিনের কাছে জানতে চাইবো যে আপনার রেফারেন্স কি 3 লক্ষ 300,000-এর? আমার প্রজেকশন হচ্ছে এই প্রজেকশন, রেফারেন্স নাই কোনো, রাইট? না, রেফারেন্স থাকার প্রশ্নই আসে না। আমার কাছে শুধু ঢাকা এমবাসির যে নোটটা আমি বললাম 13,700 শুধু গত বছর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, 13,700। এই ছাড়া আমার হিসাব মতে আমার এলাকা থেকে, আমার অরিজিনাল বাড়ি নোয়াখালী, মোহাম্মদ সোনাপুর, বজরা এবং এইসব এলাকা থেকে আমার আত্মীয় স্বজন মিলাইয়া 10,000 শুধু নিউ ইয়র্ক সিটিতে আসি পড়ছে। তো আমি আবার আমেরিকার প্রত্যেকটা স্টেটে আমি যাই, যেহেতু আমার একটা সুযোগ আছে। তো আমি যেভাবে দেখি প্রত্যেকটা স্টেটে যাওয়ার পরে সেখানে যারা আমার কাছে আসে, বিশেষ করে আসালের অনুষ্ঠানগুলিতে আসে, তারা তাদের প্রশ্নই হলো ভাই ইমিগ্রেশনের ব্যাপারে জি বুঝতে পেরেছি। এবার আমি যাব, কি হোক আর 2 লক্ষ হোক বা 1 লক্ষ হোক বা নাই হোক, the idea of this 2.2 million people, 22 লক্ষ লোকের ইতিহাসটা একেবারে স্পষ্ট। I don't care whether বাংলাদেশে 3 লাখ আছে কিনা, কিন্তু আমি মনে করি নিউ ইয়র্ক সিটিতে আমার সাথে প্রতিদিন 5-7-10 জনের কথা হচ্ছে। আমি তো ওইভাবে চিন্তা করি, যেখানে আমরা 3 লক্ষ লোক এখানে থাকি, আমি যাব, ওনার কথা শেষ করিনি, ওনার মাঝখানে চলে এসেছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, যাক ফিগার যেটা হোক না কোনো খুব সামান্য হবে। একটা হচ্ছে কি, আমাদের অনেক সময় ইনফ্লেটেড ধারণা থাকে, 3 লক্ষ যদি অবৈধই থাকে তাহলে বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রে 10 টাইমস 30 লক্ষ আছে? বাংলাদেশি যুক্তরাষ্ট্রে
বাংলাদেশি যুক্তরাষ্ট্রের 8 লক্ষ টোটাল কত হাফ গেছে? মিলিয়ন 8 নয়, লক্ষ? আমরা অতিরঞ্জিত করে কথা বলি 5 লক্ষ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের টোটাল নাই, আমরা হয়তো 5 মিলিয়ন বলতে পারি। ভারতীয় আছে 2-2.5 মিলিয়ন, না না মানে ভারতীয়- টোটাল মুসলিম যুক্তরাষ্ট্রে 5 মিলিয়ন, 5.5 মিলিয়ন, টোটাল জুইশ লোক যুক্তরাষ্ট্রে 5-6 মিলিয়ন। কিন্তু আমরা যদি এটা 10 গুণ 20 গুণ বাড়িয়ে বলি, এটা কোনো ব্যাপার না। আমাদের 3 মিলিয়ন তো দূরের কথা, 3000-এর বেশি সম্ভবত ইলিগাল ইমিগ্রেন্ট নাই। দ্বিতীয় কথা হচ্ছে মেক্সিকো সীমান্ত দিয়ে গত কয়েক বছরে 10-15 বছরে বাংলাদেশির আগমন খুবই সামান্য পরিমাণে। আর যারা দেশ থেকে এসে এখানে স্টুডেন্ট ভিসা থাকে, বেশিরভাগই কি করে, একটা ইউনিভার্সিটিতে ভর্তি নিয়ে অনেক সময়, বেশিরভাগ না কিছু অংশ, সরি, অন্য ইউনিভার্সিটি হয়তো ট্রান্সফার নেয়, কিন্তু তারা স্টুডেন্টের ব্যাপারটা বজায় রাখার চেষ্টা করে। 2 বছরে যে কোর্স শেষ করার কথা হলো গ্রাজুয়েট স্কুলে, সেটা তারা না করে তখন 4 বছরে করে। কিন্তু তারা বেশিরভাগ চেষ্টা করে, দে আর স্মার্ট এনাফ, বেশিরভাগ চেষ্টা করে তাদের স্টুডেন্ট ভিসাটাকে বৈধ রাখার জন্য নানা ধরনের কায়দা করে, সেটাকে ডিলে করে, প্রোগ্রামটা অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে, ইত্যাদি ইত্যাদি করে। এবং বৈধভাবে তারা যারা করে, বৈধতা বজায় রাখে, স্টুডেন্টদের একটা বিরাট সুবিধা আমাদের। এটা খালি যুক্তরাষ্ট্র না, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক দেশে এটা হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা তাদেরকে বৈধভাবে কাজ করার পারমিশন দেওয়া হয়, যারা বৈধতা বজায় রাখে, স্টুডেন্ট ভিসা যারা আছে। 20 ঘন্টা কাজ করার বৈধভাবে রাখলে তারা যেখানে কাজ করে সেখানে ওভারটাইম পাওয়ার সুযোগ থাকে, বা নানা সুযোগ নিয়ে তারা হয়তো 40 ঘন্টাও কাজ করে। ফলে না, অধিকাংশ স্টুডেন্ট, ওভারওয়েলমিং মেজরিটি অফ স্টুডেন্টস, তারা তাদের ছাত্রত্ব বজায় রাখে। তো যাই হোক, এই বিতর্কে না গিয়ে আমরা এখন ট্রাম্পের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো সেটা নিয়ে, দুইজনের বিরুদ্ধে যে আমাদের বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু আছে আলোচনার। হ্যাঁ হ্যাঁ, এটা দ্রুত শেষ করছি। সেক্সুয়াল ব্যাপার যেটা আছে, এইটা আছে দুইজনের বিরুদ্ধে। একজন যে অভিযোগ করেছিলেন, তার সাথে যিনি ডিফেন্সের জন্য মনোনীত হয়েছেন, তাদের সাথে সেই তরুণীর সাথে একটা এগ্রিমেন্টে তাকে কিছু পয়সা দিয়েছেন, এগ্রিমেন্ট হয়েছে সে ভবিষ্যতে এটার কোনো বাইরে কোনো ইন্টারভিউ দিতে পারবে না, কোনো প্রকাশ করতে পারবে না, এই তথ্য তাকে সব গোপন রাখতে হবে। ফলে সেটা সেখানে শেষ। সেটা এখন মানে তার বিরুদ্ধে অভিযোগ মানে আবার খাড়া করা হলে, ওই সমস্ত তথ্য বের করলে সেটা ডিরেইল হয় কিনা, রিপাবলিকানরা সেনেটে মেজরিটি, তারা সম্ভবত, আমার ধারণা, তারা তাকে প্রেসিডেন্ট বাইডেনকে, ট্রাম্পকে অসন্তুষ্ট করবে না, ক্রুদ্ধ করবে না, অ্যাপ্রুভ করে দেবে, নমিনেট করে দেবে। এই একটা গ্যাস, যেটা ফ্লোরিডার যে কংগ্রেসম্যান, তার বিরুদ্ধে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সাথে, একাধিক তরুণীর সাথে তার মানে যৌন সম্পর্ক করেছিল। কিন্তু যে সাক্ষী দিয়েছে এই বক্তব্য, কংগ্রেসে হাউসে যে সাক্ষী দিয়েছে, সেই কথাও বলেছে যখন জানতে পারলো। আমি দেখলাম আমার 17 বছর বয়সী এক বান্ধবীর সাথে সে সেক্স করছে এক জায়গায়, কিন্তু যখন সে জানতে পেরেছে ওই তরুণী অপ্রাপ্তবয়স্ক, তখন থেকে তার সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। ফলে এখানে আরেকটা মানে সেভিং পয়েন্ট আছে। তো যাই হোক, গ্যাসের ব্যাপারটা বা অন্য যুক্তরাষ্ট্রে একটা ব্যাপার আছে, যখন সেনেটে ধরা যাক মেজরিটি রিপাবলিকানদের, প্রেসিডেন্ট হলেন ডেমোক্রেটিক পার্টি, তিনি ক্যাবিনেট পজিশনের জন্য বা অ্যাম্বাসেডরিয়াল পজিশনের জন্য লোককে মনোনীত করলেন। ওরা মানে এগুলা দেরি করতে থাকে। তো এখন এক ধরনের ব্যবস্থা এখানে হয়েছে, রিসেস অ্যাপয়েন্টমেন্ট বলি। সেনেট যখন সেশনে থাকে না, যখন তারা ছুটিতে থাকে, সেই সময় তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন। রিসেস অ্যাপয়েন্টমেন্ট দিলে তাকে আবার বাতিল করা ওরা করতে যে পারে সেনেট, তা না। তো এইটা আরেক যাবে। তো এখানে ট্রাম্প সাহেব বলে দিয়েছেন তারগুলাকে কংগ্রেস যখন সেনেট যখন রেসেসে যাবে, সেই টাইমে সুযোগ নিয়ে তিনি এগুলা মানে নিয়ে নেওয়ার জন্য, তারপরে ওরা অটোমেটিক। ফলে ওই বেশি এদেরকে প্রশ্ন উত্তর করে এদের নানা তথ্য বের করা, এইটা একবার মানে একজন ক্যাবিনেট পজিশন হোল্ড করে ফেললো, ডিফেন্স সেক্রেটারি বা অ্যাটর্নি জেনারেল হিসেবে উনি কাজ শুরুই করে দিলেন, শুরু করার পরে তাকে বাতিল সম্ভবত করবে না। ফলে এই ধরনের একটা ব্যবস্থা হবে। তিনি করেছেন, একটা না অনেকগুলি করেছেন, প্রায় সবগুলি তিনি যা করেছেন নর্মাল সিচুয়েশনে, ধরা যাক ডেমোক্রেটিক মেজরিটি হলে এদের অধিকাংশকে নিয়ে তিনি ঝামেলায় পড়ে যেতেন। এখন সম্ভবত তিনি ঝামেলায় পড়বেনও না, এবং সম্ভবত রেসেস অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে তিনি এগুলাকে করে নেবেন।
এই আর কি। কিন্তু এটা নিয়ে আরেকটা কথা হচ্ছে, একটা যুক্তরাষ্ট্রে এই ডে ওয়ান থেকে দুটো ধারা ছিল। একটা হচ্ছে মানে গভর্নমেন্ট খুব বেশি দায়িত্ব পালন করবে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট খুব সামান্য গভর্নমেন্ট থেকে বেশিরভাগ স্টেট গুলার হাতে থাকবে, অথবা জনগণ নিজেদের দায়িত্ব নিজেরা নেবে। এই ধারাটা যুক্তরাষ্ট্র শুরু থেকে, একটু সংক্ষেপে 2 সেন্টেন্স বলে ফেলি, যে কোনো দেশে কোনো একটা পার্টি, ধরা যাক আমরা ডেমোক্রেটিক পার্টির এই লোক যেভাবে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়েছে, অনেক প্রগ্রেসিভ জুইশরা সেটা নিন্দা করেছে। প্রগ্রেসিভ জুইশরা তাকে অবিরাম ধারা অস্ত্র দিয়েছে, তাকে আক্রমণ চালিয়ে দিতে গেছে। এখন গাজা তো গেছেই, পশ্চিম তীর দখলের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। ফলে মানে ইনি কি করেন আমরা জানি না, কেউ বলছে বেশিও করবেন, কিন্তু ঘটনা হচ্ছে কোন এক দেশে একই ধারার একই লোক বারবার, বাংলাদেশে আমরা যেটা দেখি এটা না, একটা চেঞ্জ হলে অনেক সময়, ধরা যাক আমার আদর্শের বিরোধী, বাংলাদেশ প্রসঙ্গে চেঞ্জ হলে না আসি, একটা চেঞ্জ হওয়ার সম্ভবত দরকার। অনেক সময় চেঞ্জ হলে নতুন ধারা, আমার ধারণায় আমার দেশের ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু একটা ধাক্কা দরকার। এই ধাক্কা দিলে, ধাক্কা খেয়ে অনেকের চেতনা হয়। ফলে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে যারা মানে নিজেদের পায়ে কুড়াল মেরেছে মনে করছে, তাদেরও একটা শিক্ষা হবে ভবিষ্যতের জন্য। ফলে এবং কিছু কিছু ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নীতি হয়তো দেশের জন্য উপকার হতে পারে। লেট আস ওয়েট এন্ড সি। ওকে, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমি যাব মিসবাহ উদ্দিনের কাছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে আসছি, যে সাক্ষাৎকারটি দ্য হিন্দু পত্রিকাকে দিয়েছেন, আপনি নিশ্চয়ই সেটি পড়েছেন। সেইখানে কি তিনি একটু আওয়ামী লীগের প্রতি একটু সহানুভূতি দেখালেন নাকি? আপনার কি মনে হচ্ছে পড়ে? সেটাতে আসার আগে আমি একটু বলতেছি, এই জন্য আমার মনে হয় স্ট্যাটিস্টিক্যালি যে নাম্বারগুলো মোহাম্মদুল ভাই বলেছেন সেগুলির সাথে এইভাবে যদি বলি আমরা, there are 6.2 million South Asia, of which around 0.8 or 8 লক্ষ হইতে 8.5 লক্ষ বাংলাদেশ। There is no if and buts here. Now the issue that এর কোন জায়গা থেকে রেফারেন্সটা কি? না, রেফারেন্স বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি সেন্সাস দেখেন, সেন্সাসের প্রতি, সেন্সাসের যে নাম্বার, সেই নাম্বারকে যখনই আপনি ইয়ে করবেন, প্রগ্রেসিভলি এটাকে কনসিডার করবেন, তখন ইউ হ্যাভ টু সি হোয়াট পার্সেন্টেজ ইজ মিসিং দি কাউন্ট। ইফ ইউ ইনক্রিজ দ্যাট বাই পার্সেন্টেজ, দ্যাট ইজ দি নাম্বার আই থিঙ্ক, and being involved in this I know. So the idea is that whether we have 10 or 20 or 200,000, people will be in trouble because of Trump, and those who মোদুলাই বলছেন যারা সাপোর্ট করছে তাদের জন্য যারা দেখবে ভবিষ্যতে কি হবে। তবে ভবিষ্যৎ বলতে যেটা বোঝাচ্ছি, ট্রাম্প এই 4 বছরে যে কাজগুলি করবেন, ইনক্লুডিং দি সুপ্রিম কোর্ট, Senate and House, everything is in his hand. He is the president. The impact of that will be next 50 years. Because of the reason Supreme Court, once you put them, they will change the law, that law will continue until such time. So, এখন বাংলাদেশের কথায় আসি আমরা, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনূস সাহেবের সাথে হিন্দু পত্রিকার যে ইন্টারভিউ, হিন্দুদের বিষয়ে আমি এইভাবেই বলতে পারি, বাংলাদেশে হিন্দুরা যে অবস্থায় আছে, ইন্ডিয়াতে যদি মুসলমানরা তার 1/10 অবস্থায় থাকতে পারতেন, তাহলে আমরা এত বেশি হিন্দুত্ব, মোদির হিন্দুত্ব নিয়ে এত আমরা প্রতিবাদ করতাম না, এত কিছু কথা বলতাম। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা আমার মনে হয় 8 হইতে 10% at most, but they are occupying 37% of all the government high level jobs. In India population, Muslim population is 20%, 200 million এর উপরে। They don't hold one secretarial position in India. So, এবং প্রতিদিনই আমরা শুনি ইন্ডিয়াতে লোককে পোড়ানো হচ্ছে, মারা হচ্ছে। 5,000 মসজিদ এই পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়া, বাবরি মসজিদের কথা বাদ রাখে, সেগুলি হলো ভিন্নভাগ। তো সুতরাং ইন্ডিয়ার এই অপপ্রচার আজীবনে ছিল, সামনেও থাকবে, ভবিষ্যৎ থাকবে। আমাদের অ্যাডভাইজার যেভাবে উত্তর দিয়েছেন, I don't think he is in favor of any particular party. What he is saying, if the political parties decides that who should be included, যদি তাদেরকে ইনক্লুড করে
এবং সবাই যদি রাজি হয় তাদের কোনো আপত্তি নাই। তিনারা হচ্ছেন বর্তমানে যেভাবে যে কতদিন আছেন থাকবেন, সমস্ত সংস্কার হইলে উনারা সেটা দিয়ে ইলেকশন দিয়ে উনারা সরে যাবেন। তো সেই কথাটার থেকে আমরা এরকম বুঝার কোনো স্কোপ নাই যে তিনি সাপোর্ট করতেছেন আওয়ামী লীগকে কিংবা বিএনপি কে ওর জমাত। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বাংলাদেশ প্রসঙ্গে আমরা আছি, আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই প্রসঙ্গে আপনি প্রতিক্রিয়া দিতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার সেটি, কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই যে গণমাধ্যম কমিশন করা হয়েছে, একটি গুরুতর প্রশ্ন আপনার কাছে করব। আপনি দীর্ঘদিন এইখানে আছেন, সাংবাদিকতা এখানে থেকেও করছেন। এইখানে যে সংস্কার করা পরিকল্পনা করা হচ্ছে, সংস্কার কমিশন করা হচ্ছে, আপনি এই মোটা দাগে এই কমিশনকে কি পরামর্শ দেবেন? কি শিখতে পারে আমেরিকা থেকে, আমেরিকার কাছ থেকে? আমেরিকার গণমাধ্যমগুলো যে ভূমিকা পালন করে রাজনৈতিক অঙ্গনে, সে স্বাধীনভাবে কাজ করে, সেই স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স কিভাবে তৈরি হয়েছে, এগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। হ্যাঁ, তো ওইটা প্রথমে ওনার হিন্দুতে যে ইন্টারভিউতে সেটা হচ্ছে যে বিএনপি এক্সপ্রেস করেছে, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান দল হচ্ছে বিএনপি। এখন তো আওয়ামী লীগ যেহেতু ফিল্ডে নেই এই মুহূর্তে, বিএনপি প্রধান দল। বিএনপি বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত, ফলে তারা আওয়ামী লীগকে ব্যান্ড করার দিকে যাচ্ছেন না, রাজনীতি করতে দেবেন বা ইলেকশনে পার্টিসিপেট করতে দেবেন, এই আর কি তিনি সেটা বলেছেন। আর অন্যান্য বিষয়ের উপরে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তারা সংস্কার কিছু করবেন, তিনি কোনো টাইম লাইন দেননি ইলেকশনে, সেই কারণে বিএনপি অসন্তুষ্ট, তারা প্রেসার দিচ্ছে যত দ্রুত নির্বাচন হয় তত ভালো হবে। বিএনপি এখনই নির্বাচন, এটা ধারণা করা উচিত যে করা যায় সঙ্গতভাবে যে এখনই নির্বাচন হোক বা 1 বছর পরে হোক, বিএনপি মেজরিটি আসন পাবে। এখন যত আগে হয় তত বেশি আসন তারা পাবে। কিন্তু তাদের আশঙ্কা যেটা, অন্যান্য বিভিন্ন সূত্রে যে সমস্ত তথ্য আমরা বাংলাদেশ থেকে পাই, তাতে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে, একাডেমিয়াতে, জুডিশিয়ারিতে, ডিফেন্স ফোর্সেস, বিভিন্ন জায়গায় জামাতের লোকরা তারা বসে যাচ্ছে। এটাতে বিএনপি ভাবছে যে যত দেরি হবে এরা একেবারে বেশিভাবে ওখানে শক্তপোক্ত হয়ে যাবে। হলে বিএনপি সরকার হলেও তাদেরকে জামাতের এদের উপরে ডিপেন্ড করতে হবে অনেক মাত্রা, এবং জামাতের অনেক দাবি তাদেরকে তখন পূরণ করতে হবে। সেই জন্য তারা তড়িঘড়ি করে নির্বাচন যত তাড়াতাড়ি হয় সেটা চাচ্ছে। যাই হোক, ডক্টর সাহেব যেটা বলেছেন, ডক্টর ইউনূস, সেটা হচ্ছে যে ওনারা তড়িঘড়ি নির্বাচন দেবেন না, সংস্কারগুলো করছেন। প্রথমে 6টা সংস্কার কমিশন করেছিলেন, এখন আরো 4টা করে 10টা কমিশন করেছেন। যাই হোক, এখন হচ্ছে গণমাধ্যম সংস্কার, এটার অর্থই আমি বুঝি না। গণমাধ্যমের সরকার কিভাবে সংস্কার করে? সরকার কেন গণমাধ্যমকে সংস্কার করবে? গণমাধ্যমের একটা নীতিমালার জন্য আগেও তো প্রেস ইনস্টিটিউট একটা থাকে, সেটা একটা ইনস্টিটিউট আছে। গণমাধ্যম নিজেদের মধ্যে একটা নীতিমালা, গণমাধ্যমের একটা জেনারেল নীতিমালা থাকতে পারে। গণমাধ্যমের একটা মাত্রা, যুক্তরাষ্ট্রে যেরকম বলতে গেলে নেই, কি বলে, মানহানির ব্যাপারটা যুক্তরাষ্ট্রে নেই। ট্রাম্প যেভাবে অন্য সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলেন, উনাকে আরেকজন কম্পালসিভ লায়ার বলেন, এই লোক ব্যাটার সারাদিন খালি মিথ্যা কথা বলে, আমিও যদি বলি আমাকে মামলায় ফেলতে পারবো না, কিন্তু এইটা আপনি ইউরোপে বলতে পারবো না আমরা। ফলে নীতিমালা একটা মোটামুটি যুক্তরাষ্ট্রকে না, ফলে যুক্তরাষ্ট্রের আরেকটা ব্যাপার আছে, নীতিমালার কথা বলছি এখানে আমি, MSNBC একটা আছে ঘোরতর ভাবে আপনার রিপাবলিকান বিরোধী, আবার ফক্স নিউজ আছে ঘোরতর ভাবে ডেমোক্রেটিক পার্টি বিরোধী, ঘোরতর ভাবে তারা রিপাবলিকান পার্টির কট্টর অংশের প্রতিনিধি। তো ফলে এই ধরনের, এই যে আমাদের দেশেও যদিও আওয়ামী লীগ পন্থী পত্রিকা থাকে, বিএনপি পন্থী পত্রিকা থাকে, দুই একটা, তারা করে কি তাদের নিউজে একটু থাকে, কিন্তু জেনারেলি আমাদের দেশেও আগে পর্যন্ত, এই রিসেন্ট কয়েক বছরে ক্ষতি হয়েছে, এটা জেনারেলি মোটামুটি একটা নিষ্ঠা মানার চেষ্টা করে। প্রধানমন্ত্রী বা ওই দলের নেতা এটা বলেছেন, সেটা সুষ্ঠুভাবে ওইটা দেয়, কিন্তু তার উপরে কমেন্ট করতে গিয়ে কমেন্টেটর এডিটোরিয়াল বা পোস্ট এডিটোরিয়াল সেটার বিরুদ্ধে বলতে পারে। পত্রিকার একটা পত্রিকার অথবা
মানে একটা টেলিভিশনের টক শোতে কে কি বলবে, টক শোর হোস্ট কি কি ধরনের, সেটা একটা জিনিস, কিন্তু তার নিউজ যখন হবে নিরপেক্ষ নিউজ হবে, বস্তুনিষ্ঠ হবে, এইটা মানা উচিত। আমার দেশে গত 1-2 দশকে 3 দশকে এটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, এই সম্পর্কে সন্দেহ নেই। ফলে সেইটার ব্যাপারে অর্থাৎ মানে গণমাধ্যমে সরকারি হস্তক্ষেপ বা কন্ট্রোল, এটার জন্য তো সংস্কার দরকার নাকি? আমি না, এইটার কোনো দরকার নেই। এটা হচ্ছে যে সংস্কার মানে একটা আমাদের আইনে বলে দেওয়া উচিত একটাতে, এই ব্যাপারে কোন রকম গণমাধ্যমের সংস্কার কথাটা খারাপ ব্যাপারটা। মানে গণমাধ্যমকে আমরা ঠিক করে দেবো ওরা কি কি করতে হবে, রাষ্ট্র ঠিক করে দিচ্ছে। কারণ রাষ্ট্র গণমাধ্যমে হস্তক্ষেপ করে, ফলে রাষ্ট্রকে ঠিক করতে হবে না। রাষ্ট্র বলে সেইটাই গণমাধ্যম নীতিমালা, গণমাধ্যম বিষয়ক নীতিমালা একটা হতে পারে, কেমন? কিন্তু সংস্কার মানে হচ্ছে যে সরকার ওরা কি কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে, সরকার না, রাষ্ট্র না। তারপরে এখানে এই প্রশ্নটা এসে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল প্রশ্নটা এসে যাচ্ছে। গণমাধ্যমের যে ফাইন্যান্সিয়াল যে ট্রান্সপারেন্সি, সেইটা সামনে আসতে হবে, যেটা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আমেরিকায় এটা রয়েছে। একটা যে কোনো গণমাধ্যমের ফাইন্যান্সিয়ালি তাকে পরিষ্কার থাকতে হয়। আমি ভুল, মেজবাউদ্দিন আপনি আমার সাথে কি একমত? না, গণমাধ্যম না, প্রত্যেকের জন্য তার মানে হিসাব নিকাশ দিতে হয়, প্রত্যেকে হিসাব নিকাশ। গণমাধ্যমের জন্য আলাদা তারা স্পেশাল কিছু করতে হয় তা না, তাকে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, তাকে সমস্ত বছরে কত হলো নি হলো লুপহোল থাকে। যেমন ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট থাকা অবস্থায় 2 বছর, মেজবাহ সাহেবের নিশ্চয় মনে আছে, 2 বছর তিনি $700 মাত্র ব্যক্তিগত ট্যাক্স দিয়েছেন। ফলে ওই লুপহোল গুলা ধনী, লুকানো সম্ভব হয়েছে, সম্পদ লুকানো না, লুপহোল ওই ছিদ্র থাকে, আইনে ছিদ্র থাকে ধনীদের জন্য, বড় বড় কর্পোরেশন গুলোর জন্য। আদারওয়াইজ গণমাধ্যমের জন্য আলাদা কোনো অর্থনৈতিক নীতিমালা চাই। মেজবাউদ্দিন আপনি কিছু 30 সেকেন্ডে বলতে হবে, জি সময় নাই। প্রশ্ন ছিল, আমি মনে করি যে ধরেন যে কমিশনগুলি করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে গত 15 বছর বা তার আগেরও সরকারকে আমরা দেখেছি, সেই অনুযায়ী 10টাই অত্যন্ত যুগোপযোগী এবং প্রয়োজনীয়। আমি মনে করি যদি 90 ডেজের ভিতরে তারা কিছু রিপোর্ট করে, গণমাধ্যমের কথা যেটা বলা হচ্ছে, আই ডোন্ট থিংক দে ওয়ান্ট টু কন্ট্রোল ইট। আপনি দেখেন বাংলাদেশে খেলোয়াড় থেকে শুরু করে নায়ক নায়িকা শুরু করে টিভি presenter, everybody is in some kind of politics. They are involved. I think that should stop. আপনি ব্যক্তিগতভাবে পলিটিক্স করতে পারেন, কিন্তু আপনি টিভির স্ক্রিনে কিংবা সোলার পর্দায় এটাকে প্রেজেন্ট করার কোনো সেদিক থেকে আমরা বলতেছি যে দিস ইজ না। ট্রাম্পের অন্য যেসব জিনিসগুলো, যেমন ধরেন সে হেলথ ইনচার্জ করছে কেনেডি জুনিয়রকে, কেমন হি ইজ এগেইনস্ট দি ইভেন ভ্যাকসিন। আমরা অনুষ্ঠান মানে all these choices is making is to expect that next 4 years will be destructive. আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মেজবাউদ্দিন, এবং দুঃখ প্রকাশ করছি যে সময় দিতে পারলাম না পর্যাপ্ত। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে সময় দিতে পারবো। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।